সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা আশা রাখি খুব ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের জন্য আমার অনলাইন ক্লাস করছি কাদেরিয়া অনলাইন স্কুলের পক্ষ থেকে। আমি আজকের বিষয় হলো নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য ন্যারেশন আলোচনা। প্রথমে আমরা যাব ন্যারেশনে। ন্যারেশন, এখন আমরা পড়লাম ন্যারেশন। অলরেডি উই হ্যাভ রিড দ্যাট ন্যারেশন। ন্যারেশন অর্থ কি? ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি। উক্তি বলতে কি বুঝি? কারো বিষয়ে কোনো বর্ণনা করা, মানে রিপোর্ট দেওয়া। যেমন মনে করি করিম নামের একটা ছেলে আছে। করিমকে আমি রহিমের কথা জিজ্ঞেস করলাম যে করিম আমার সামনে আছে। আমি জিজ্ঞেস করলাম যে করিম, রহিম কোথায়? তখন করিম রহিমকে যে জিজ্ঞেস করলো তুমি কি করো, সে বলল আমি ভাত খাই। তখন রহিমের এই কথা শুনে করিম আমাকে বলল যে রহিম বলল আমি ভাত খাই। আসলে ভাতটা খাচ্ছে কে? রহিম। করিম কিন্তু রহিমের মতো করেই বলল যে করিম বলল, রহিম বলল আমি ভাত খাই। এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, মানে সরাসরি উক্তি। করিম কিন্তু একটা চেঞ্জ করে বলতে পারতো, নিজের ভাষায় বলতে পারতো। কিভাবে বলতে পারতো? রহিম বলল যে সে ভাত খায়, রহিম বলল যে সে ভাত খায়। এটা রহিমের কথাকে করিম পরিবর্তন করে নিজের ভাষায় বলল। এটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। আমরা ন্যারেশন, তোমরা দেখতে পাচ্ছ নেরেশন, NARRATION, ন্যারেশন। ন্যারেশন অর্থ কি? উক্তি। ন্যারেশন দু প্রকার। কয় প্রকার? দু প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশন কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এখন ডাইরেক্ট ন্যারেশনের দুটো অংশ আছে। কয়টা অংশ? দুটো অংশ। এক নম্বর হচ্ছে রিপোর্টিং স্পিচ অথবা রিপোর্টিং ভার্ব। অধিকাংশ টিচার বলে থাকেন রিপোর্টিং ভার্ব, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে অংশ সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ, আর একসাথে সেই অংশকে বলা যায় রিপোর্টিং স্পিচ। এবং ইনভার্টেড কমার ভিতরে যে অংশ থাকে তাকে আমরা বলে থাকি রিপোর্টেড স্পিচ। তাহলে এখন আমরা কিভাবে চিনব রিপোর্টিং স্পিচ বা রিপোর্টিং ভার্ব? যে অংশটা ইনভার্টেড কমার বাহিরে থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব বা রিপোর্টিং ভার্বের অংশ, এবং অথবা একসাথে বলতে পারি রিপোর্টিং স্পিচ। আর যে অংশটা ইনভার্টেড কমার ভেতরে থাকবে তাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। এটা হলো টিন, ইনভার্টেড কমার বাহিরে হলো টিন আর ইনভার্টেড কমার ভেতরে হলো টেন। রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ। এবং ইনডাইরেক্ট ন্যারেশনের আমরা দুইটা অংশ বলতে পারি। বেশিরভাগ ন্যারেশনের মধ্যে ইনডাইরেক্ট ন্যারেশনের মধ্যে দুটো অংশ থাকে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রথম যে অংশটা সাধারণত আমরা দেখি সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং দ্যাটের পরে যে অংশ থাকে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমরা একটা আলোচনা করছি। প্রথমে আসো ডাইরেক্ট ন্যারেশন। হি সেজ টু মি আই ইট রাইট। এখানে দুটো অংশ আছে ডাইরেক্ট ন্যারেশনের। এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। পুরাটুকু আমরা বলতে পারি রিপোর্টিং স্পিচ। আর যদি বলবো রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এবং ইনভার্টেড কমা, এই যে ঊর্ধ্ব কমার আরেক নাম কি? ইংলিশে বলা হয় ইনভার্টেড কমা, ডাবল কমা উভয় দিকে থাকে। আই ইট রাইট, আমি ভাত খাই, এটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন আমরা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব সেটা আলোচনা করব।
আমরা যদি ডাইরেক্ট কে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে চাই আমাদেরকে গ্রামারের কিছু বেসিক জানতে হবে। সেই বেসিকগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, তবু তোমাদের সুবিধার জন্য আরেকবার আলোচনা করা হলো। এগুলো হচ্ছে যেমন তোমাকে পার্সন চিনতে হবে। আমি যদি প্রশ্ন করি পার্সন কত প্রকার, উত্তর দিবে যে পার্সন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। এগুলো হচ্ছে আনসার। এবং সেন্টেন্স জানতে হবে, যেমন কোন সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো ছোট সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য মিনিং সেন্টেন্স, সেগুলো কি, সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লেমেটরি। 5 প্রকার সেন্টেন্স নিশ্চয়ই অলরেডি তোমাদের শিখিয়েছি। সেগুলি কি, সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমার কি কি বিষয় গেল, পার্সন চলে গেল, সেন্টেন্স চলে গেল, আরেকটা বিষয় ভালো ধারণা থাকতে হবে, সেটা হলো টেন্স। এখন টেন্সের কথায় আসি। টেন্স মানে কাল। টেন্স প্রধানত কত প্রকার, উত্তর দিবে টেন্স হচ্ছে 3 প্রকার। সেগুলো নাম কি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, তাই না? ওকে, প্রত্যেকটা টেন্সকে আবার 3 ভাগে ভাগ করা যায়, মনে আছে সেগুলো? আমি আরেকবার স্মরণ করে দিচ্ছি। সেগুলো হচ্ছে ইনডিফিনিট, প্রেজেন্ট যেমন ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই কথাগুলো আমার টেন্স পরিবর্তনে আসবে, সেই জন্য একবার পুনরায় আবার স্মরণ করিয়ে নিলাম। এখন ছেলেমেয়েরা, প্রিয় ছাত্র, সুপ্রিয় ছাত্রছাত্রী, সেন্টেন্সটা দেখো। ডাইরেক্ট নারেশন, ডাইরেক্ট নারেশন, হি সেজ টু মি আই ইট রাইট। এটা আমরা চেঞ্জ করব। প্রথমে ধরবো ইনভার্টেড কমার ভিতরের অংশটা কি আছে। আই ইট রাইট যদি আমি জিজ্ঞেস করি, প্রথমে প্রশ্ন এটা কোন সেন্টেন্স, নিঃসন্দেহে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি কি করে বুঝলাম অ্যাসার্টিভ সেন্টেন্স? আমি একটা সূত্র জানি, সেটা হচ্ছে স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, শেষে ফুল স্টপ। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। তাহলে বাক্যটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে, এখানে যে অংশটা যেভাবে আছে সাধারণত সেভাবে লিখে নেওয়া যায়। তাই আমরা লিখে ফেললাম, হি সেজ টু মি, ইনভার্টেড কমার সংযুক্ত হলে এখানে আমরা লিখব দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট। তাহলে হি সেজ টু মি দ্যাট। এখন পার্সন পরিবর্তনে আসবো। ইনভার্টেড কমার ভিতরে যে সাবজেক্ট আছে সেটা কোন পার্সন? আইটা হচ্ছে কিয়ামত পর্যন্তই ফার্স্ট পার্সন। এটা ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট সেটা অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে ফার্স্ট পার্সন হবে হির পরিবর্তনে হি হবে, এখানে হি লিখতে হবে। এখানে ক্যাপিটাল লেটার হি আছে, এইচ আছে, এখানে স্মল লেটার হবে, যেহেতু বাক্যের ভিতরে হি লিখলাম, হি। এখন এটা আমরা সেন্টেন্স ধরলাম। এখন এই অংশ ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অংশ ছিল প্রেজেন্ট টেন্স। এই অংশ যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, তাই এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। হি সেজ টু মি। আমি যদি কাউকে জিজ্ঞেস করি বলো তো কোন সেন্টেন্স, কোন টেন্স, সবাই বলবে সবাই বলবে প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে, এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, তবে পার্সন পরিবর্তন হবে। কোন কোন পার্সন পরিবর্তন হয়? ফার্স্ট পার্সন এন্ড সেকেন্ড পার্সন। থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হতো না। তাহলে আই এর পরিবর্তন হলো হি। এখন একই টেন্স যেমন থাকবে, হি, ই এ টি এস, ইটস রাইট। কেন এস যোগ করলাম? কারণ সাবজেক্ট হচ্ছে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে কি যোগ করে নিলাম? আমরা এস যোগ করে নিলাম। যেহেতু ভার্বের শেষে টি আছে, এস যোগ হলো। যদি ও থাকতো টি এস যোগ করতাম। আমরা এস এর যুগের ক্ষেত্রে নিয়ম জানি, যদি ভার্বের শীর্ষ অক্ষরটি ও, এস, ডাবল এস, এসএইচ, সিএইচ ইত্যাদি থাকে, তাহলে ই এর যুক্ত হয়। অন্য লেটার থাকলে শুধু এর যুক্ত হবে। ইটস রাইট, আর আই সি ই, রাইট। আমাদের সেন্টেন্স ন্যারেশন চেঞ্জ হয়ে গেল। তাহলে আমাদের ডাইরেক্ট ন্যারেশন ছিল হি সেজ টু মি আই ইট রাইট। উত্তর হলো, ইনডাইরেক্ট হলো হি সেজ টু মি দ্যাট হি ইটস রাইট। এটার বাংলা হলো ডাইরেক্টের, হি সেজ টু মি, সে আমাকে বলে আমি ভাত খাই।
আর এটার উত্তর হলো বাংলা হলো হি সেজ টু মি দ্যাট হি ইটস রাইট, এর বাংলা হলো সে বলে যে সে ভাত খায়। এখন আসি 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর নারেশন, এটা 2 নম্বর নারেশন, এটা হচ্ছে 3 নম্বর নারেশন। 2 নম্বর নারেশন ডাইরেক্ট, হি উইল সে টু মি, এটা নিঃসন্দেহে ফিউচার টেন্স। আই ইট রাইস, এটা হলো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা ফিউচার টেন্স। তাহলে এটা আবার আমরা সেন্টেন্স আই ইট রাইস আমরা অলরেডি বলেছি যেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই এটা যেভাবে লেখা আছে সেভাবে লিখতে পারি। তাহলে উত্তর লিখতেছি আমি, হি উইল সে টু মি, হি উইল সে টু মি, কমার ক্ষেত্রে আমরা দিব দ্যাট। আবার কি হলো, যেহেতু এই অংশ প্রেজেন্ট টেন্স, এই অংশ ফিউচার টেন্স, এই অংশ ছিল প্রেজেন্ট টেন্স, তাই এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় নাই। এখানে ফিউচার টেন্স থাকলেও এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, তবে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন থাকলে সেটা পরিবর্তন হবে। আই এর পরিবর্তে আমরা কি বসালাম, হি, হি, ইটের পরিবর্তন হলো ইটস রাইট। কেন ইটস বললাম অলরেডি আমি বলেছি, যেহেতু সাবজেক্ট পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই ভার্বের সাথে এস অথবা এর যুক্ত করে নিলাম। এবার আসি 3 নম্বর সেন্টেন্সে, ডাইরেক্ট, হি সেড টু মি আই ইট রাইট। হি সেড টু মি, সুপ্রিয় ছাত্রছাত্রী, 3টা সেন্টেন্স লিখেছি। এই অংশ ছিল প্রেজেন্ট টেন্স, এখানে 2 নম্বর হলো ফিউচার টেন্স, 3 নম্বর হলো পাস্ট টেন্স। সাধারণত পরীক্ষায় পাস্ট টেন্সই থেকে যায়, কারণ পাস্ট টেন্সই জটিল এবং পাস্ট টেন্সই জানার বিষয়। এটা আমরা নারেশন চেঞ্জ করব, ইনডাইরেক্ট করব, ইন ডি আই আর ই সি টি, ইনডাইরেক্ট। এখন হি সেড টু মি, এই অংশ যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই এখানে যা লেখা আছে আমরা সেটা লিখে নিতে পারি। তাহলে লিখলাম, হি সেড টু মি, কমার ক্ষেত্রে দ্যাট, হি সেড টু মি দ্যাট আই, এই আই এর পরিবর্তন হলো হি, হি সেড টু মি দ্যাট হি। এখন হি সেড, এর পরে সেড, সাবজেক্টের পরেই যখন সেড থাকবে, সাধারণত এই বাক্যটা অনন্তকাল পর্যন্ত এটা হচ্ছে পাস্ট টেন্স। এটা যদি পাস্ট টেন্স হয় আর এটা যদি চিরন্তন সত্য বাক্য না হয়, তাহলে এটা টেন্সের পরিবর্তন ঘটবে। কিভাবে পরিবর্তন ঘটবে, যেহেতু এটা আছে আই ইট রাইস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে পরিবর্তন হয়ে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমরা পূর্বের ক্লাসগুলিতে বা করোনাকালীন আগে আমরা শিখিয়েছিলাম কিভাবে টেন্সের পরিবর্তন ঘটে। রিপোর্টিং স্পিচটা যদি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে এখানে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন ঘটে ইনডাইরেক্ট নারেশনে। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে হবে পাস্ট ইনডিফিনিট, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে হবে পাস্ট কন্টিনিউয়াস, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে হবে পাস্ট পারফেক্ট টেন্স, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে হবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অন্য কোনো টেন্সের কোনো পরিবর্তন হয় না, তবে শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মে থাকলে মাইট ইত্যাদি পরিবর্তন হয়। আরো কিছু শব্দের পরিবর্তন হয়, যেমন নাও থাকলে হয় দেন, হিয়ার থাকলে হয় দিয়ার, হ্যান্স থাকলে হয় ড্যান্স, পরে টুডে থাকলে হবে দ্যাট ডে, টুমোরো থাকলে হবে দি নেক্সট ডে, লাস্ট নাইট থাকলে হবে দি প্রিভিয়াস নাইট ইত্যাদি। এখন এই বাক্যটা ছিল আই ইট রাইট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু এটা পাস্ট টেন্স তাই এখানে টেন্সের পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে প্রথমে সাবজেক্ট লিখলাম, পাস্ট টেন্সের গঠন কি, মূল ভার্বটা পাস্ট ফর্মে লিখতে হবে। ইটের পাস্ট ফর্ম কি সুপ্রিয় ছাত্রছাত্রী, ইটের পাস্ট টেন্স এট, এ ই এট, 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 হি এট রাইট। তাহলে আমরা 3 নম্বর ডাইরেক্ট নারেশনে দেখলাম, হি সেড টু মি আই ইট রাইট, এটা ইনডাইরেক্ট নারেশন হয়ে গেল, হি সেড টু মি দ্যাট হি এট রাইট। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা এগুলি বাসায় অনুশীলন করবে এবং আমি যেগুলি আলোচনা করলাম
তোমরা এগুলো বাসায় বেশি বেশি রিভিশন দিবে এবং তোমাদের পরবর্তী বিষয় হচ্ছে বাসায় যেগুলি শিখবে পরবর্তী ক্লাসের জন্য, সেটা হচ্ছে বিভিন্ন টেন্সের পরিবর্তন এবং বিভিন্ন শব্দের পরিগুলো শিখে নেবে। একটু তোমার এবং এভাবে তোমরা অন্তত 20টা বাক্য 30টা বাক্য করে আমাকে আরেক সময় তোমরা শো করাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।